হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আজকেও আমরা আগের যে 2 দিন যে ক্লাসে করেছি সেই ক্লাসেরই আজকে আমরা আরেকটি অংশ পড়ব এবং সেই অংশটি দেখতেই পাচ্ছ, কমপ্লিটিং সেন্টেন্সেস। এবং আগের দিনের মতনই আমরা আজকেও এই 3টি ধাপই অবলম্বন করব। আমরা কিছু বেসিক রুলস শিখব, তার পরবর্তীতে আমরা কিছু রুলসের সাহায্যে কিছু অনুশীলন করব এবং সবশেষে আমরা যদি অনুশীলন করি এবং রুলসগুলি যদি আমরা ঠিকভাবে বুঝি তাহলে আমরা ভালো মার্ক পেতে পারবো। এখন আমরা আজকের জন্য প্রথম রুল, কিন্তু আমরা ইতোমধ্যে 10টি রুল শিখে ফেলেছি, এ কারণে টোটাল হবে 11 নাম্বার, কিন্তু আজকের জন্য প্রথম রুলটি আমরা পড়ব। অর্থাৎ দেখো, when you find an incomplete sentence ending with to adjective to, complete the sentence with a to infinitive phrase। অর্থাৎ তোমরা যদি কোনো একটি সেন্টেন্স এমন পাও যেটি ইনকমপ্লিট এবং সেন্টেন্সটি এমন জায়গায় ইনকমপ্লিট হয়েছে বা এমন জায়গায় থেমে গেছে যে জায়গাটিতে টু রয়েছে, TOO এবং ওই TOO এর পরেই একটি অ্যাডজেটিভ রয়েছে, সেই অ্যাডজেটিভটির পরে আবার TO2 রয়েছে, অর্থাৎ টু অ্যাডজেটিভ টু, তাহলে তোমাকে সেন্টেন্সটি যেভাবে শেষ করতে হবে ওই টুটিকে একটি টু ইনফিনিটিভে পরিণত করে সেন্টেন্সটি কমপ্লিট করতে হবে। যেমন, শি ইজ টু স্মার্ট টু, অর্থাৎ শি ইজ টু স্মার্ট, এরপরে টু রয়েছে এবং বাকি অংশটি ফাঁকা রয়েছে। তো তোমাকে যে কাজটি করতে হবে, শেষে যে TO2 রয়েছে সেই টুটিকে তোমার একটি টু ইনফিনিটিভে পরিণত করতে হবে এবং টু ইনফিনিটিভ ফ্রেজ দ্বারা সেন্টেন্সটি এন্ড করতে হবে। এখন আমরা অবশ্যই জানি টু ইনফিনিটিভ ফ্রেজ কি, কেননা আগের কিছু রুলে টু ইনফিনিটিভ ফ্রেজ কি এটা আমাদের আলোচনা করা হয়েছে। যাই হোক, তো টু ইনফিনিটিভ ফ্রেজ কি আমি আবারও বলছি, সেটা হচ্ছে টু এর পরে যদি কোনো ইনফিনিটিভ বা ভার্বের মেইন ভার্ব থাকে এবং সেই টু ইনফিনিটিভ দ্বারা যদি কোনো একটি ফ্রেজ গঠিত করা হয় তাহলে সেই ফ্রেজটি একটি টু ইনফিনিটিভ ফ্রেজ। এখন দেখো, আমরা উদাহরণে আবার চলে যাই। শি ইজ টু স্মার্ট টু, এরপরে ব্ল্যাঙ্ক। এখন আমরা সেন্টেন্সটি এন্ড করব কিভাবে? শি ইজ টু স্মার্ট টু গেট কট, অর্থাৎ শি ইজ টু স্মার্ট টু গেট, অর্থাৎ শেষের যে টুটি রয়েছে সেটিকে আমরা একটি টু ইনফিনিটিভে পরিণত করেছি এবং তার পরবর্তীতে আমরা লিখেছি কট, অর্থাৎ শি ইজ টু স্মার্ট টু গেট কট। কট দ্বারা আমরা একটি ফ্রেজ গঠিত করেছি, টু ইনফিনিটিভ ফ্রেজ। অর্থাৎ এই রুলটি খুবই ইজি এবং খুব সহজেই তোমরা এটি সেন্টেন্সটি শেষ করতে পারবে। পরবর্তী রুলে আমরা চলে যাচ্ছি। রুল 12, সিমিলারলি, অর্থাৎ আগের রুলের মতনই, when you find an incomplete sentence having to adjective for, অর্থাৎ আগের সেন্টেন্সে ছিল টু অ্যাডজেটিভ টু, কিন্তু এবারে আছে টু অ্যাডজেটিভ ফর, দেন ফিনিশ দ্য সেন্টেন্স বাই রাইটিং অ্যান অ্যাপ্রোপ্রিয়েট অবজেক্ট অ্যান্ড আ টু ইনফিনিটিভ ফ্রেজ। সেই ক্ষেত্রে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটি উপযুক্ত অবজেক্ট বসাতে হবে এবং অবজেক্ট বসানোর পরে আবারও একটি টু ইনফিনিটিভ ফ্রেজ লেখার মাধ্যমে সেন্টেন্সটিকে কমপ্লিট করতে হবে। এখন আমরা যদি উদাহরণ দেখলে আমরা খুব সহজেই এটি বুঝতে পারবো। যেমন, দ্য ম্যান ওয়াজ টু স্লাই ফর, অর্থাৎ দ্য ম্যান ওয়াজ টু স্লাই অ্যাডজেটিভ ফর, স্লাই শব্দের অর্থ ধূর্ত বা খুব চালাক, অর্থাৎ দ্য ম্যান ওয়াজ টু স্লাই ফর, টু এর পরে একটি অ্যাডজেটিভ রয়েছে এবং অ্যাডজেটিভটির পরে যেটি রয়েছে সেটি হচ্ছে প্রেপোজিশনটি হচ্ছে ফর। অর্থাৎ আমরা এই সেন্টেন্সটি দেখতে পাচ্ছি দ্য ম্যান ওয়াজ টু স্লাই ফর, কিন্তু সেন্টেন্সটি ম্যান ওয়াজ টু স্লাই টু না। তো এই ক্ষেত্রে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে দ্য ম্যান ওয়াজ টু স্লাই ফরের পরের অংশটি দেখো, ফরের পরের অংশটি দেখতে পাচ্ছি যে ওয়ার্ডটি সেটা হচ্ছে দেম শব্দটি একটি অবজেক্ট, কেননা দে, দেয়ার, দেম একটি অবজেক্টিভ প্রোনাউন। এক্ষেত্রে আমরা যা কাজটি করছি সেটি হচ্ছে দ্য ম্যান ওয়াজ টু স্লাই ফর দেম অবজেক্ট টু বি কট, অর্থাৎ এখানে আমরা একটি টু ইনফিনিটিভ ফ্রেজ দ্বারা সেন্টেন্সটি শেষ করেছি। টু এবং বি এটি একটি টু ইনফিনিটিভ ভার্ব
এবং পরবর্তীতে আমরা কট ওয়ার্ডটি লিখে ফ্রেজটি কমপ্লিট করেছি। অর্থাৎ দ্য ম্যান ওয়াজ টু স্লাই ফর দেম টু বি কট। এখন আমরা চলে যাব রুল নাম্বার 13 অর্থাৎ আজকের দিনের রুল নাম্বার 3-তে। When you find an incomplete sentence ending with a so, adjective, that অর্থাৎ তোমরা যদি কোনো একটি ইনকমপ্লিট সেন্টেন্স পাও যেই সেন্টেন্সটিতে এমন জায়গায় শেষ হয়েছে যেই জায়গাটিতে সো রয়েছে এবং সো এর পরে একটি অ্যাডজেক্টিভ রয়েছে এবং সেই অ্যাডজেক্টিভের পরে একটি দ্যাট রয়েছে, তাহলে সেন্টেন্সটিকে তোমরা কীভাবে কমপ্লিট করবে? দেন কমপ্লিট দ্য সেন্টেন্স বাই অ্যাডিং অ্যান অ্যাপ্রোপ্রিয়েট সাবজেক্ট অর্থাৎ সো, অ্যাডজেক্টিভ, দ্যাট এর পরে আমাদেরকে একটি উপযুক্ত সাবজেক্ট বসাতে হবে। দেন ক্যান নট অর কুড নট বেসড অন দ্য টেন্স অর্থাৎ টেন্সের উপর বেস করে ক্যান নট এবং কুড নট লিখতে হবে। এখন কোন টেন্সের উপর বেস করে এটা আমরা উদাহরণ দেখানোর সময় ভালোভাবে আলোচনা করব। অ্যান্ড ফলো ইট আপ উইথ আ সিম্পল ক্লজ এবং অ্যাপ্রোপ্রিয়েট সাবজেক্ট লেখার পর কুড নট কিংবা ক্যান নট লিখব এবং ওটি লেখার পরে আমরা একটি ক্লজ লিখব, যে ক্লজটিও উপযুক্ত অবশ্যই হতে হবে। যেমন দ্য হর্স ওয়াজ সো টায়ার্ড দ্যাট, দ্য হর্স ওয়াজ সো টায়ার্ড দ্যাট। এখন দেখো দ্য হর্স ওয়াজ এখানে ভার্ব, বি ভার্ব যেটি পাস্ট ফর্মে রয়েছে এবং সো টায়ার্ড অর্থাৎ সো এর পরে টায়ার্ড রয়েছে, টায়ার্ড শব্দটি এখানে একটি অ্যাডজেক্টিভ এবং টায়ার্ডের পরে রয়েছে ড্যাট, এরপরে দেখো ব্ল্যাঙ্ক রয়েছে। এখন আমরা কিভাবে সেন্টেন্সটিকে শেষ করব? আমরা কি লিখেছি? ইট, ইট এখানে সাবজেক্ট হিসেবে কাজ করছে। ইটের পরে লিখেছি আমরা কুড, কুডের পরে লিখেছি আমরা নট, অর্থাৎ এই ফ্রেজটি আমাদেরকে লিখতেই হবে দ্যাট ইট কুড নট মুভ এনি মোর। কুড নটের পরে আমরা একটি ক্লজটি শেষ করেছি যে মুভ এনিমোর, মুভ এখানে ভার্ব, এনিমোর এখানে অ্যাডভার্ব দিয়ে আমরা একটি ক্লজ গঠিত করে সেন্টেন্সটিকে কমপ্লিট করেছি। এখন আমি যে বললাম যে ক্যান নট কোথায় হবে, কুড নট কোথায় হবে, সেটি আমরা এক্সাম্পল দেখার সময় বুঝবো, ওটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ যে কিছু বুলেট পয়েন্টে লেখা রয়েছে প্রেজেন্ট প্লাস সো প্লাস অ্যাডজেক্টিভ, তাহলে হবে ক্যান নট। অর্থাৎ সো এর পূর্বের ভার্ব যদি প্রেজেন্ট হয় তাহলে আমরা কমপ্লিট সেন্টেন্সটি কমপ্লিট করার সময় যেই ভার্বটি লিখব সেটা হবে ক্যান নট। কিন্তু সো এর পূর্বের ভার্ব যদি পাস্ট হয় তাহলে আমরা সো এর পরবর্তীতে যেই অংশটি লিখে আমরা সেন্টেন্সটি কমপ্লিট করব সেই ক্লজটির ভার্ব হবে পাস্ট এবং কুড নট। অর্থাৎ দেখতে পাচ্ছ যে দ্য হর্স ওয়াজ সো টায়ার্ড দ্যাট ইট কুড নট মুভ এনি মোর, কিন্তু আমরা যদি এটা লিখতাম যে দ্য হর্স ইজ সো টায়ার্ড দ্যাট, তাহলে আমাদেরকে লিখতে হবে যে দ্য হর্স ইজ সো টায়ার্ড দ্যাট ইট ক্যান নট মুভ এনি মোর। অর্থাৎ প্রেজেন্ট হলে ক্যান নট, পাস্ট হলে কুড নট। এটা তোমাদের আরেকটা জিনিস আরেকভাবে তোমরা মনে রাখতে পারো এইভাবে যে ক্যান প্রেজেন্ট অর্থাৎ প্রেজেন্টের পরে প্রেজেন্ট হচ্ছে, কুড হচ্ছে পাস্ট, ক্যানের কুড পাস্ট হচ্ছে কুড, অর্থাৎ পাস্টের পরে কুড হচ্ছে, অর্থাৎ প্রেজেন্ট প্রেজেন্ট, পাস্ট পাস্ট দুটাই মিল থাকতে হবে, অর্থাৎ তাদের টেন্স একই থাকতে হবে, সেম থাকতে হবে। এটা তোমরা যদি মাথায় রাখো তাহলে তোমাদের বুঝতে কোনো প্রকার ডিফিকাল্টি হবে না। আমরা আজকের দিনের 4 নম্বর রুল অর্থাৎ টোটালের রুল নাম্বার 14-এ চলে যাচ্ছি। When you find an incomplete sentence ending with so that, in order that অর্থাৎ কোনো একটি সেন্টেন্স তোমরা যদি দেখো যে so that কিংবা in order that এ গিয়ে শেষ হচ্ছে, তাহলে complete the sentence with a matching clause which has a could, can, may, might auxiliary depending on the tense of the other clause। অর্থাৎ এখানেও আমাদেরকে আবার আরেকটি ক্লজ লিখতে হবে এবং ওই ক্লজটির মধ্যে ক্যান, কুড, মে, মাইট অক্সিলারি ভার্ব থাকতে হবে এবং এই অক্সিলারি ভার্বের যে টেন্স হবে অর্থাৎ ক্যান হবে কিংবা কুড হবে কিংবা মে হবে কিংবা মাইট হবে, এটাও আমাদেরকে নির্ভর করবে বা এটাও আমাদেরকে বুঝতে হবে এর আগের যে ক্লজ আছে ক্লজটির টেন্সের উপর ভিত্তি করে। এক্সাম্পল আমরা দেখি স্ট্যান ওয়েন্ট টু দ্য শপ সো দ্যাট, অর্থাৎ দেখতে পাচ্ছ স্ট্যান ওয়েন্ট এখানে ওয়েন্ট ভার্বটি পাস্টে রয়েছে, টু দ্য শপ সো দ্যাট অর্থাৎ
সো দ্যাটে গিয়ে সেন্টেন্সটি ইনকমপ্লিট হয়েছে বা ভেঙে যাচ্ছে সেন্টেন্সটি সো দ্যাট থেকে। তাহলে আমরা যেটা করেছি, আমরা একটি ক্লজ লিখেছি, হি কুড বাই সাম কালার্স। এখন তোমরা ক্লজের টেন্সটি লক্ষ্য করো, হি এর পরবর্তীতে আমরা একটি মোডাল অক্সিলারি লিখেছি, সেটা হচ্ছে কুড, এবং যেহেতু এটি একটি মোডাল অক্সিলারি তার পরবর্তী যে ভার্বটি সেটি একটি ইনফিনিটিভ ফর্মে থাকবে, সেটা হচ্ছে হি কুড বাই সাম কালার্স। সাম কালার্স এখানে প্রেডিকেট, এটা জাস্ট সেন্টেন্সটি শেষ করার জন্য আমরা লিখেছি, কিন্তু তোমাদেরকে ফোকাস করতে হবে মেইনলি ভার্বের উপর, সেটি হচ্ছে কুড। এখন তোমরা যেই সেন্টেন্সটি দেয়া থাকবে অর্ধেকভাবে সেটির টেন্স লক্ষ্য করো, সেটা হচ্ছে স্ট্যান ওয়েন্ট টু দ্য শপ, অর্থাৎ এখানে এটি পাস্ট টেন্সে রয়েছে। পাস্ট টেন্সে রয়েছে বলে আমরা যখন সেন্টেন্সটি কমপ্লিট করছি আমরা যে মোডাল অক্সিলারি ইউজ করছি সেই মোডাল অক্সিলারিটা হচ্ছে কুড, অর্থাৎ স্ট্যান ওয়েন্ট টু দ্য শপ সো দ্যাট হি কুড বাই সাম কালার্স। কিন্তু যদি আমাদের যে ক্লজটি দেয়া আছে বা সেন্টেন্স যে ইনকমপ্লিট সেন্টেন্সটি দেয়া আছে সেই সেন্টেন্সটি যদি আমাদের প্রেজেন্ট ফর্মে থাকতো, অর্থাৎ স্ট্যান গোজ টু দ্য শপ, গোজ টু দ্য শপ অর্থাৎ গোজ এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেখে গো থেকে গোজ হয়ে গেছে, সো স্ট্যান গোজ টু দ্য শপ সো দ্যাট, তাহলে আমাদের যে ভার্বটি ইউজ করতে হতো সেটি হতো ক্যান, অর্থাৎ স্ট্যান গোজ টু দ্য শপ সো দ্যাট হি ক্যান বাই সাম কালার্স। অর্থাৎ যদি যে ক্লজটি দেয়া থাকবে সো দ্যাটের আগে যে ক্লজটি দেওয়া থাকবে, সো দ্যাটের আগে যে আমাদের বাক্যাংশটি দেওয়া থাকবে সেই বাক্যাংশের টেন্স যদি প্রেজেন্ট হয় তাহলে আমরা হয় ক্যান কিংবা মে ইউজ করব, কিন্তু সো দ্যাটের পূর্বের যে বাক্যাংশ দেওয়া থাকবে সেই বাক্যাংশের টেন্স যদি আমাদের পাস্ট হয় তাহলে আমরা কুড কিংবা মাইট ব্যবহার করব। তো স্ট্যান ওয়েন্ট টু দ্য শপ সো দ্যাট হি কুড বাই সাম কালার্স, অথবা স্ট্যান গোজ টু দ্য শপ সো দ্যাট হি ক্যান বাই সাম কালার্স। ওকে, আমরা আজকের দিনের শেষ রুলটি দেখব, এবং শেষ রুলটি খুবই সহজ, এই রুলটি তোমরা বুঝতে খুব একটা কষ্ট হবার কথা নয়। Sometimes you will find incomplete sentences ending with coordinating conjunctions, অর্থাৎ কখনো কখনো তোমরা কিছু সেন্টেন্স পাবে যে সেন্টেন্সগুলি কোঅর্ডিনেটিং কনজাংশনস দ্বারা শেষ হচ্ছে। এখন কোঅর্ডিনেটিং কনজাংশন কি? কোঅর্ডিনেটিং কনজাংশন থাকে কম্পাউন্ড সেন্টেন্সে। কম্পাউন্ড সেন্টেন্স বলতে আমরা কি বুঝি? কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে যখন দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যখন পাশাপাশি সংযুক্ত হয় একটি কনজাংশন দ্বারা তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলা হয়। এখন কম্পাউন্ড সেন্টেন্সে যেই কনজাংশন ইউজ করা হয় সেই কনজাংশন হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশনস, অর্থাৎ আমরা যদি কোঅর্ডিনেটিং কনজাংশনস দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে এটি একটি কম্পাউন্ড সেন্টেন্সের অংশ। এখন কোঅর্ডিনেটিং কনজাংশনস কয়টা এটা হয়তো তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, বা আমরা কিভাবে চিনব এটা তোমাদের কোঅর্ডিনেটিং কনজাংশনস কি এটা হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। তো আমি তোমাদের কোঅর্ডিনেটিং কনজাংশনস কি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। সেটি কোঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে, আমি দিয়ে দিচ্ছি। কোঅর্ডিনেটিং কনজাংশনস হচ্ছে, আমরা যখন উদাহরণে দেখব তখনই আমরা কোঅর্ডিনেটিং কনজাংশনস কি দেখতে পারবো। They found the hall full but, এখন তোমরা দেখতে পাচ্ছ যে সেন্টেন্সটি শেষ হয়েছে কোথায়? They found the hall full but এখানে একটি কোঅর্ডিনেটিং কনজাংশন। এটি আমরা কিভাবে সেন্টেন্সটি কমপ্লিট করেছি দেখো, এভাবে যে they found the hall full but they managed to find somewhere to sit, অর্থাৎ তারা হলটি ফুল পাওয়া সত্ত্বেও তারা কোথাও বসার একটি জায়গা করে নিয়েছিল। এখন দেখতে পাচ্ছ যে বাট এর পরবর্তী যে অংশ দে ম্যানেজ টু ফাইন্ড সামওয়্যার টু সিট, অর্থাৎ এই অংশটি বাটের পরবর্তী যে অংশ রয়েছে এই অংশটি সম্পূর্ণ একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আমরা যদি দে ফাউন্ড আ হল ফুল বাট অংশটিও বাদ দিই, আমরা যদি দে ম্যানেজ টু ফাইন্ড সামওয়্যার টু সিট এইটুকু অংশও যদি নেই তাহলেও কিন্তু এটি একটি সম্পূর্ণ সেন্টেন্স হিসেবে কাউন্ট হচ্ছে, অর্থাৎ এটি একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এখন আরেকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, এই যে ইউ ক্যান অলসো ইউজ নেগেটিভ সেন্টেন্সেস, অর্থাৎ তুমি চাইলে এই কোঅর্ডিনেটিং কনজাংশনের পরে যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটি লিখবে সেই ইন্ডিপেন্ডেন্ট ক্লজটি সবসময় অ্যাফার্মেটিভ হতে হবে তা নয়, বরঞ্চ তুমি ইন্ডিপেন্ডেন্ট ক্লজটি নেগেটিভ ফর্মেও লিখতে পারবে।
যেমন আমি চাইলে এই সেন্টেন্সটি চেঞ্জ করতে পারি, দে ফাউন্ড দ্য হল ফুল বাট দে কুড নট ম্যানেজ টু ফাইন্ড সামওয়্যার টু সিট। তো এর থেকে তোমরা বুঝতে পারছো যে আমরা চাইলেই সেন্টেন্সটি নেগেটিভও লিখতে পারি, এটা সম্পূর্ণ তোমার ইচ্ছার উপর নির্ভর করছে। এখন আমি বলেছিলাম এই যে যখন আমরা উদাহরণ দেখব তখন আমরা কোঅর্ডিনেটিং কনজাংশনস কি এটাও দেখে নিব। তো তোমরা দেখতে পাচ্ছ যে একটি ওয়ার্ড লেখা আছে, সেই ওয়ার্ডটি হচ্ছে ফ্যান বয়েজ, FANBOYS। এটি একটি অ্যাব্রেভিয়েশন এবং এই প্রত্যেকটি লেটার, এই শব্দটির প্রত্যেকটি লেটারের জন্য আমরা একটি একটি করে কনজাংশন মুখস্থ করে ফেলবো। তোমরা আমার সাথে রিপিট করো, ফ্যান বয়েজ, ফ্যান বয়েজ। এখানে আমরা শব্দ দেখছি কয়টি, FAN 3, BOYS 4, অর্থাৎ 60টি শব্দ দেখতে পাচ্ছি। এর মাধ্যমে আমরা 60টি কোঅর্ডিনেটিং কনজাংশনস অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সে যে কনজাংশনস ইউজ হচ্ছে সেটি শিখে ফেলবো। তো আমার সাথে সাথে তোমরা রিপিট করো, F দিয়ে হচ্ছে ফর, F ফর, A ফর অ্যান্ড, N ফর নর, NOR। সো F ফর, A ফর অ্যান্ড, N ফর নর, B ফর বাট, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে B দিয়ে বাট বোঝানো হয়েছে, O দিয়ে অর, Y দিয়ে ইয়েট এবং S দিয়ে সো। অর্থাৎ F দিয়ে ফর, A দিয়ে অ্যান্ড, N দিয়ে নর, B দিয়ে বাট, O দিয়ে অর, Y দিয়ে ইয়েট, S দিয়ে সো। তো তোমরা যদি কোনো সেন্টেন্সে দেখতে পারো যে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে বা দুটো ক্লজ রয়েছে এবং ওই ক্লজ দুটোর মাঝখানে ফ্যান বয়েজের যে কোনো একটি কনজাংশন রয়েছে, তাহলে তোমরা নির্দ্বিধায় ধরতে পারো যে ওটি একটি কম্পাউন্ড সেন্টেন্স এবং ওই সেন্টেন্সের দুটি ক্লজই ইন্ডিপেন্ডেন্ট। তো আমরা এখন যে কাজটি করব সেটি হচ্ছে আমরা সকল রুলের একটি রিক্যাপ দেখব। আজকে যে প্রথম রুল ছিল সেটা হচ্ছে কোনো সেন্টেন্সে যদি টু এর পরে একটি অ্যাডজেক্টিভ থাকে এবং তারপরে যদি টু ওয়ার্ডটি থাকে, তাহলে ওই টুকে আমরা একটি টু ইনফিনিটিভ ফ্রেজে পরিণত করে সেন্টেন্সটি কমপ্লিট করব। শি ইজ টু স্মার্ট টু এবং শি ইজ টু স্মার্ট টু গেট কট। এবং সিমিলারলি যদি টু অ্যাডজেক্টিভের পরবর্তীতে টু না থেকে ফর থাকে, তাহলে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা একটি অবজেক্ট বসাবো এবং তার পরবর্তীতে একটি টু ইনফিনিটিভ ফ্রেজ লিখে সেন্টেন্সটি কমপ্লিট করব। অর্থাৎ দ্য ম্যান ওয়াজ টু স্লাই ফর দেম টু বি কট, দেম এখানে অবজেক্ট এবং টু বি কট এখানে আরেকটি টু ইনফিনিটিভ ফ্রেজ। সিমিলারলি আবার জন্য দেখতে পারি যে সো এর পরে যদি অ্যাডজেক্টিভ থাকে এবং তারপরে যদি দ্যাট থাকে, তাহলে আমরা হয় ক্যান নট কিংবা কুড নট দিয়ে একটি ক্লজ গঠিত করে সেন্টেন্সটি কমপ্লিট করব এবং এই ক্যান নট হবে কি না কিংবা কুড নট হবে এটি আমরা লক্ষ্য করব ক্লজ যেটি দেয়া থাকবে সেটির টেন্সের উপর ভিত্তি করে। অর্থাৎ যদি প্রেজেন্ট থাকে তাহলে ক্যান নট, যদি পাস্ট থাকে তাহলে কুড নট। এরপরে হচ্ছে যদি কোনো সেন্টেন্স সো দ্যাট কিংবা ইন অর্ডার দ্যাটে গিয়ে শেষ হয়, তাহলে তুমি যে কাজটি করবে সেটি হচ্ছে সেন্টেন্সটিকে একটি ক্লজ দ্বারা কমপ্লিট করবে এবং ওই ক্লজে মাথায় রাখবে যে হয় ক্যান, কুড কিংবা মে, মাইট অক্সিলারি ভার্ব দিয়ে চেঞ্জ করবে। এই ক্ষেত্রেও যেই রুলটি ফলো হবে সেটি হচ্ছে আগের মতন, আগের ক্লজে যদি প্রেজেন্ট থাকে তাহলে পরবর্তীতে ক্যান হচ্ছে, আগের ক্লজে যদি পাস্ট থাকে তাহলে পরবর্তীতে কুড হচ্ছে। যেমন স্ট্যান ওয়েন্ট টু দ্য শপ, ওয়েন্ট এখানে পাস্ট, সো দ্যাট হি কুড বাই সাম কালার্স, এখানে আমরা সো দ্যাটের পরে কুড ইউজ করেছি যেহেতু এর পূর্বের যে ভার্ব সেটি পাস্ট টেন্সে রয়েছে, পরবর্তীতে পাস্ট টেন্সে হয়েছে। আজকের যে রুল ছিল শেষ সেটা হচ্ছে কিছু কিছু ইনকমপ্লিট সেন্টেন্স তোমরা পাবে যেগুলো কোঅর্ডিনেটিং কনজাংশনসে গিয়ে শেষ হচ্ছে, তখন তোমরা যে কাজটি করবে কোঅর্ডিনেটিং কনজাংশনসের পরে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ লিখে তোমরা সেন্টেন্সটিকে শেষ করবে। এখন দে ফাউন্ড দ্য হল ফুল বাট দে ম্যানেজ টু ফাইন্ড সামওয়্যার টু সিট, অর্থাৎ তারা হলটি ফুল পেয়েছিল কিন্তু তাও তারা কোথাও বসার জায়গা পেল। এখন তোমরা এই ক্ষেত্রে নেগেটিভ সেন্টেন্সও ইউজ করতে পারো এবং শেষমেশে ফ্যান বয়েজ, অর্থাৎ ফ্যান বয়েজ যে এফ ফর, এ ফর অ্যান্ড, এন ফর নর, ওয়াই ফর ইয়েট, বি ফর বাট, ও ফর অর, ওয়াই ফর ইয়েট, এস ফর সো।
অর্থাৎ ফ্যান বয়েস যে আছে, ফ্যান বয়েস আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশনস মনে রাখার খুব সহজ একটি উপায়। তোমরা এটা মাথায় রাখলেই কোনটি কম্পাউন্ড সেন্টেন্স কোনটি কমপ্লেক্স সেন্টেন্স খুব সহজেই ধরতে পারবে। তো প্রতি ক্লাসের মতনই আজকেও আমরা কিছু নীতিবিধানের একটি অংশ আলোচনা করব। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে নম্রতা। নম্রতা কি? নম্রতা হচ্ছে অন্যর সাথে বিনয়ের সাথে এবং ভদ্রতা নিয়ে আচার ব্যবহার করা এবং কথা বলাকেই নম্রতা বলা হচ্ছে। আমরা অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হই। সমস্যার যখন আমরা সম্মুখীন হব, স্বাভাবিকভাবেই আমাদের দেখা যাচ্ছে যে আমাদের মানসিকতা ঠিক থাকে না। এ কারণে আমরা অনেকের সাথে অধ্যতার সাথে ব্যবহার করি, অথবা আমরা দেখা যাচ্ছে অন্যদের সাথে অভদ্রভাবে ব্যবহার করি। এটি আমাদের কখনোই করা উচিত নয়। তো আশা করছি এই যে তোমরা সকলের সাথে ব্যবহারে নম্রতা এবং ভদ্রতার পরিচয় দিবে এবং নিজেদেরকে অত্যন্ত সুন্দর চরিত্রের অধিকারী হিসেবে স্থাপিত করবে। তো আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে নিশ্চয়ই আরও নতুন কিছু শিখব এবং আরও নতুন ইন্টারেস্টিংভাবেই কোনো কিছু শেখার চেষ্টা করব। তো তোমাদের সাথে নেক্সট ক্লাস নেওয়ার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করলাম। সেই পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থেকো। হ্যাভ আ গুড ডে।